আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক দিন পর আমরা পদার্থবিদ্যা এইচএসসির পদার্থবিদ্যার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমরা এইচএসসি পদার্থবিদ্যার প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি অধ্যায় ৮ এই অধ্যায়ে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেগুলো আমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে বা আমরা অঙ্কগুলো সলভ করতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারি বা আমাদের কাছে মনে হতে পারে যে প্রবলেমগুলো একটু জটিল। এই ধরনের কিছু প্রবলেম নিয়ে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি। আমরা চেষ্টা করব বড় একটা ক্লাসে এ ধরনের যতগুলো বেসিক আছে বেসিক সহ আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করে দেওয়ার জন্য। এটি খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তো এখানে আমরা যেহেতু আমার হোয়াইট বোর্ডে জায়গার সংকুলন হচ্ছে না, এই কারণে আমি প্রত্যেকটা প্রবলেম এখানে লিখে রাখতে পারিনি এবং সেই অনুযায়ী সলভ করতে পারিনি। আমরা এখানে প্রথম 3টি প্রবলেম সলভ করব এবং আরও কিছু প্রবলেম আমরা সলভ করব, যাতে করে এই প্রবলেমগুলো আলোকে আমরা অন্য কোনো প্রবলেম যদি পরীক্ষা আসে হুবহু এটুকু না আসা অন্যভাবে আসতে পারে, সেক্ষেত্রে আমরা যাতে সলভ করতে পারি। তো আমরা এখানে এবং এই অঙ্কগুলো সলভ করার পাশাপাশি আমার যথারীতি যে কথাগুলো আমি বলি, যে বেসিক যে কথাগুলি থাকবে সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে 3 নাম্বার প্রবলেমটা সলভ করব, তারপরে 2, তারপরে 1, এভাবে সলভ করে আমরা আরও কিছু প্রবলেম আমরা আমাদের নোটশিটে সাজিয়েছি, সেখান থেকে তুলে আমরা অঙ্কগুলো আরও সলভ করব, যাতে করে এই রিলেটেড অঙ্ক পরীক্ষা আসলে আমাদের ভয় ভীতি না থাকে এবং আমরা সহজেই যাতে অঙ্কগুলো সলভ করতে পারি। তো আমরা প্রথমে একটা প্রবলেম 3 নম্বরে যে প্রবলেমটা লেখা আছে একটি কণার সরণ x = 4 cos πt প্লাস sin πt সেন্টিমিটার, এর বিস্তার কত? আমরা যদি অঙ্কটাকে একটু রিভিউ করি যে অঙ্কটা আসলে কী ধরনের তরঙ্গের বা সরণের কথা বলা আছে। আমরা তরঙ্গ অধ্যায়ে আমরা জানি যে y = a sin ω t প্লাস ডেল, এরকম যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা ছিল আমাদের একটি সাইন ওয়েভ তরঙ্গ, যেখানে এটা ছিল বিস্তার, ওমেগাটা ছিল কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক, টিটা ছিল আমার সময়, ডেলটা ছিল হচ্ছে আমার আদি দশা। অথবা আমরা একটা ডিফারেন্সিয়াল সিম্পল হারমোনিক মোশনের অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা আমরা জেনেছি এরকম ডি স্কোয়ার, এটা যদি ওয়াই হয় তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই = 0। এটা যদি একটা ডিফারেন্সিয়াল টু অর্ডারের দ্বিঘাত সমীকরণ, একটা ব্যবকলনীয় সমীকরণ হয় সরলরৈখিক স্পন্দনের, তাহলে তার একটা সমীকরণ হচ্ছে y = a sin ω t প্লাস ডেল। অথবা আমরা এটার এরকম একটা রূপ পেয়ে থাকি a cos ω t প্লাস ডেল, এরকম একটা সূত্র পেয়েছি। হয় সেটা পেয়েছি সাইন তরঙ্গ অথবা আমরা পেয়েছি কস তরঙ্গ, লাইক দিস। আমাদের ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা প্রথমে একটা কঠিন প্রবলেম নিয়েছি, কারণ এই ধরনের অঙ্কগুলো দেখলে হয়তো আমরা কনফিউজড হবে যে আমি কীভাবে এটা সলভ করব। এখান থেকে আমার বিস্তার বের করতে বলছে, তাহলে তো বিস্তার দেওয়াই আছে 4, তাহলে কি অ্যান্সার 4 হবে? অ্যাকচুয়ালি অ্যান্সারটা 4 হবে না, অনেকেই অ্যান্সারটা 4 লিখে দিয়ে আসবে, যার কারণে ওদের অঙ্কটা ভুল হবে। তাহলে যখন কম্বাইন্ড অর্থাৎ সাইন এবং কস দুটো যদি একই সঙ্গে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি কীভাবে প্রবলেমটা সলভ করব, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। এবং এখানে মজার ব্যাপার, এটার কোনটার পরিচয় কি সেটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার এখানে বিস্তার, আমরা যারা তরঙ্গ অধ্যায় করেছি তারা জানি। ওমেগাটা হচ্ছে আমার এখানে কৌণিক বেগ, টিটা হচ্ছে আমার এখানে সময়, ডেলটা হচ্ছে আমার এখানে আদি দশা, যেটাকে বলে ইপক বলি আমরা। ইপক অনেক সময় পরীক্ষা আসে, ইপক কি? ইপক আদি দশার আরেকটা নাম হচ্ছে আমার ইপক। দ্যাট মিনস আমি যদি আরেকটু ডিটেলস বলি, ওমেগা প্লাস ডেল এই পুরোটাকে একত্রে বলা হয় দশাকোণ। ওকে, দশাকোণ। এবং দশাকোণকে আমরা প্রকাশ করব এখানে আদি দশা, দশাকোণ, এগুলো আমরা রেডিয়ান এককে প্রকাশ করব। তো এখন
আমরা যে সাইন ওয়েভ এবং কস ওয়েভের যে বেসিক নলেজটা সেখানে আমরা শিখেছিলাম যে একটা সাইন ওয়েভ রান করে হলো ওয়াই অক্ষ থেকে, আর একটা কস ওয়েভ রান করে হলো একটা সাইন ওয়েভ রান করে হচ্ছে মূলবিন্দু থেকে, আর কস ওয়েভ রান করে হচ্ছে ওয়াই অক্ষ থেকে। এইভাবে তাহলে একটা সাইন এবং কস ওয়েভ তরঙ্গের যে বিস্তার বা যেই তার অ্যাপ্রোচ বা তার যেই গতিবিধি সেটা আমরা দেখতে পারি। সাইন ওয়েভটা মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে এবং কস ওয়েভটা ওয়াই অক্ষ থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ তার বিস্তারটা সর্বোচ্চ বিস্তার থেকে সে রান করতে থাকে, একবার সর্বোচ্চ উপর আপ ডাউন করে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি সাইনোসাইডাল ওয়েভ অথবা এসি অল্টারনেটিভ সিগন্যাল যেভাবে কাজ করে। আমার এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে আমরা একটি কণার সরণ x=4 cos πt + sin πt সেন্টিমিটার এর বিস্তার কত, এটাকে আমি কিভাবে সলভ করব? বা যদি বলে এর দশা কোণ কত, বলতে পারে এর আদি দশা কত। আমরা একটা প্রবলেম থেকে অনেকগুলো প্রবলেম শেখার চেষ্টা করছি, ইনশাআল্লাহ খুব ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা ব্যাপার। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিআইটি, যেখানে এখন তো আর বিআইটি না, এখন হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বুয়েট এ ধরনের পরীক্ষাগুলোতে থাকে। সেজন্য আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা বিশেষ নীতি অবলম্বন করতে হবে। আমি যদি বলি যে এর বিস্তার হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার হলো না। এটা করার ক্ষেত্রে আমার কি প্রক্রিয়া আমরা একটু দেখি। আমরা যদি প্রবলেমটা সলভ করি সেটা হচ্ছে এরকম, যেমন x=4 cos πt + sin πt দেন সেন্টিমিটার। এটা হচ্ছে একটা সূত্রের ফরম্যাট আছে, সেটা হচ্ছে এরকম, যেমন a sin of x + b cos of y যদি এরকম ফরম্যাটে থাকে, যদি কোনো তরঙ্গ এরকম ফরম্যাটে থাকে লাইক দিস, এটা হতে পারে আমার এখানে আমি যদি একটু দেখি এটাকে, যেমন x আর y যেটাই থাকুক না কেন, এখানে একটা a থাকবে বিস্তার, দেন হলো আমার এখানে a sin of x + b cos of y যদি এ আকৃতির থাকে, তাহলে সেটাকে সলভ করে একটা কনভেক্স ফর্মে আনার জন্য হয় সেটা সাইন ওয়েভ হবে অথবা কস ওয়েভ হবে। দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে নতুন যে একটা তরঙ্গ হলো, সেই তরঙ্গটা হয় সাইন ওয়েভ হবে অথবা কস ওয়েভ হবে। সেরকম একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। সেরকম একটা ফর্মেটে নিয়ে আসার জন্য আমাকে কী করতে হবে, আমরা যেটা ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় করেছিলাম, এরকম প্রবলেমগুলো গাণিতিক ত্রিকোণমিতিক সমীকরণগুলো সলভ করার জন্য এখানে যে ধ্রুবপদ থাকে সেই ধ্রুবপদটাকে √a² + b² দ্বারা লব এবং হরকে ভাগ করতে হয়, না কি করব, লব এবং হরকে আমি গুণ করব, এবং লব এবং হর বলতে এখানে আমরা যেখানে এই √a² + b² দ্বারা একবার গুণ করবো একবার ভাগ করবো, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ এখানে যে এ থাকবে, এখানে যে ধ্রুবপদ থাকবে বি, এটা স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করে রুট করব, রুট করার পর যে মানটা পাবো সেই মান দ্বারা এটাকে ভাগ করব আর এটাকে গুণ করে দেব, তাহলে আমি আমার সূত্রের কাঙ্ক্ষিত একটা ফরম্যাট পেয়ে যাব। তাহলে এরকম যে কোনো প্রবলেম যখন দেওয়া থাকবে তখন আমি এই ফরম্যাটে করব, তাহলে আমার টেনশন করার কিছু হবে না। দ্যাট মিনস আমি তাহলে কীভাবে করব, যেমন x=, তাহলে এখানে আছে আমার এর মানটা, আমি যদি এটা কম্পেয়ার করি, এখানে কি আছে আমি যদি একটু দেখাই, এখানে আছে আমার 1, এখানে আছে আমার 1, তাহলে আমি গুণ করব কি দ্বারা, আমি গুণ করব √1² + 1² অর্থাৎ √1 + 1 = √2 দ্বারা আমি এটাকে ভাগ করব, দেন এটাকে গুণ করে দেব। তাহলে যদি গুণ করি অর্থাৎ 4√2 দ্বারা গুণ করলে আমি এটাকে √2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ cos πt /√2 প্লাস হচ্ছে এখানেও ঠিক তাই sin πt /√2, এটা দ্বারা আমি গুণ করে দেব। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা একটু খেয়াল করি যে আসলে আমাদের এখানে কোনো ভুল হচ্ছে কি না। আমি তাহলে এটা এইভাবে করতে পারবো, cos πt /√2 ইন্টু ওইদিকে হচ্ছে আবার sin πt /√2। এখন এখানে √2 দ্বারা গুণ করেছি, √2 দ্বারা ভাগ করেছি, কেন সেটা √2 হবে সেটা ইন্ডিকেট করবে আমার এই ধ্রুবপদ। যদি এখানে √3 থাকতো, এখানে 1 থাকতো, তাহলে আমি ভাগ করতাম 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করতাম, 2 দ্বারা গুণ করতাম, এই ফর্মেট। অর্থাৎ দ্যাট মিনস টোটালি ইন্ডিকেটস এখানে এ এবং বি যে ধ্রুবপদ থাকবে সেটা। এবার
তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারবো? দ্যাট মিনস ইট ক্যান বি রিটেন অ্যাজ x ইকুয়াল টু 4√2। আমি এটাকে লিখতে পারি এরকম, যেমন cos অফ পাই টি, আমি একটু ভেঙে ভেঙে দেখাই, দ্যাট 1/√2 প্লাস হচ্ছে সাইন অফ পাই টি ইন্টু 1/√2 দেন সেন্টিমিটার। যেহেতু এটা একটা স্মরণের একক হচ্ছে আমার এখানে সেন্টিমিটার। দেন আমি এটাকে আবার লিখতে পারবো x ইকুয়াল টু হচ্ছে 4√2 ইন্টু দ্যাট cos পাই বাই টি। এখানে 1/√2 এর পরিবর্তে আমি cos কত ডিগ্রি লিখতে পারবো? আমরা জানি cos 45 ডিগ্রির মান, অর্থাৎ cos পাই বাই 4 এর মান হচ্ছে আমার 1/√2 প্লাস হচ্ছে সাইন পাই টি ইন্টু সাইন, এই 1/√2 পরিবর্তে লিখতে পারবো সাইন 45 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 4। দেন এটা ক্লোজ। এখন এই অংশটা কিন্তু একটা সূত্র হয়ে গিয়েছে, সেটা কি? যেমন cos এ cos b প্লাস সাইন এ সাইন বি, এটা একটা সূত্র হয়ে গিয়েছে। সেই সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারবো? আমরা লিখতে এইভাবে, যেমন cos 4√2, এটা হচ্ছে cos এ cos b প্লাস সাইন এ সাইন বি, cos a মাইনাস b সূত্র, অর্থাৎ cos পাই টি মাইনাস পাই বাই 4, এটা সূত্র হয়ে গিয়েছে। এটা সূত্র হয়ে গিয়েছে এখন, অর্থাৎ cos a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে কীভাবে লেখা যায়। আমি যদি এটাকে কম্পেয়ার করি এক নংকে, যে x ইকুয়াল টু a cos ওমেগা টি মাইনাস ডেল, এর সাথে তুলনা করে এটাকে লিখে এইভাবে, এক নংকে এর সাথে তুলনা করে পাই। তাহলে আমি কি পাবো এখানে? আমি যে মানগুলো পাচ্ছি সেখানে আমি পাচ্ছি, প্রথমে পাচ্ছি হচ্ছে আমার বিস্তার, যেটার বিস্তার হচ্ছে আমার a ইকুয়াল টু হচ্ছে আমার 4√2, দেন এককটা হবে সেন্টিমিটার। ওমেগা আমার হচ্ছে এখানে কৈনিক, আমার এটা হচ্ছে কৈনিক ব্যাগের মান হচ্ছে আমার এখানে ওমেগা, ওমেগার মান হচ্ছে আমার পাই রেডিয়ান পার সেকেন্ড। তারপরে আমার হচ্ছে আদি দশা বা ইপক বলি আমরা এটাকে, আদি দশা অথবা ইপক, দ্যাট ইজ ডেল ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4 দেন রেডিয়ান। তাহলে আমার এখানে শুধু চেয়েছে তারা হলো বিস্তার। এই বিস্তারের পাশাপাশি আমার কাছে জানতে চাইতে পারে যে এটার কৌণিক ব্যাগ কত, আদি দশা কত, বা আরও কিছু চাইতে পারে যে কম্পাঙ্ক কত। যদি বলে কম্পাঙ্ক কত, তাহলে কম্পাঙ্ক বের করার জন্য আমাদের আরেকটা সূত্র আছে, যে ওমেগা ইকুয়াল টু 2πf। যদি এটা বলে যে কম্পাঙ্ক কত, তাহলে আমি এখান থেকে লিখবো f ইকুয়াল টু ওমেগা বাই 2π। ওকে, তো ওমেগার মান আছে পাই বাই 2π, এটা কাটা, দ্যাট ইজ হচ্ছে 0.5 হার্টস। যদি বলে আমার এই সূত্রের কম্পাঙ্ক কত, তাহলে সেই কম্পাঙ্কটাও আমি বের করতে পারবো f ইকুয়াল টু ওমেগা বাই 2π দ্বারা। এখানে ওমেগার মান আছে পাই, আমি বসাই দিব, পায়ে কাটা, দ্যাট ইজ 1/2, দ্যাটস ইজ ইকুয়াল টু 0.5 হার্টস। এখানে 5টা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমরা একটু যদি সঠিকভাবে লিখি, এটা হচ্ছে 0. আমরা এখানে ক্লিয়ারলি জায়গা সংকুলনের জন্য আসলে দেখানো যাচ্ছে না, আমরা একটু সুন্দর করে যদি লিখি, এখানে ওমেগার মান হচ্ছে কত আমার পাই ডিভাইডেড বাই 2π, পায়ে ক্যান্সেল হলো 0.1/2, মানে 1/2 মানে 5, আর আমরা জানি যে কম্পাঙ্কের একক হার্টস, তাহলে এত হার্টস। এইভাবে এই ধরনের যত প্রবলেম আছে, আমরা যখন কোনো একটা অঙ্ক এরকম উপরিপাতন, তরঙ্গের উপরিপাতনের নীতি অনুসারে থাকবে, সেটা আমরা সলভ করতে পারবো। আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 4√2। সুতরাং যদি কেউ 4 দাগিয়ে আসে, এটা যদি এমসিকিউতে আসে বা পরীক্ষায় আসে, সে যদি সরাসরি 4 লিখে দিয়ে আসে অ্যান্সার, তাহলে অ্যান্সারটা তো হবে না, এটার অ্যান্সার হবে আচ্ছা আমার 4√2। ওকে, এবার আমরা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি, যে এই যে এখানে যে তরঙ্গটা দেওয়া আছে, তরঙ্গের যে সরণটা দেওয়া আছে, সেটা আসলে মানে কি বোঝাতে চাচ্ছে এখানে। সেটা হচ্ছে দুটি তরঙ্গের উপরিপাতন। আমরা উপরিপাতনের নীতি তরঙ্গের অধ্যায় পড়েছি, যে একটি কণার সরণ এত। এখানে এটা যদি একটা তরঙ্গ ধরি 4 cos πt, এটা যদি আরেকটা তরঙ্গ ধরি, তার মানে কি হলো, আমরা যদি একটু দেখি যে এটার বিস্তারটা, জাস্ট আমি চিত্রটা দেখাচ্ছি। যেমন এটা যদি অ্যানালাইসিস করি, দ্যাট ইজ 4 cos πt প্লাস 4 sin πt। এই দুটো তরঙ্গ যদি আমি ভেঙে ফেলি, তাহলে 4 cos, আমার বিস্তার হচ্ছে কত 4, অর্থাৎ এখান থেকে যদি যাত্রা শুরু করে লাইক দিস, এটা যদি এইভাবে যাত্রা শুরু করে, এইভাবে যদি যাত্রা শুরু করে, দিস ইজ cos ওয়েভ।
আর 4 sin t, দ্যাট মিনস এখান থেকে সেটা যাত্রা শুরু করলো লাইক দিস, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে। ওকে, আমরা দেখলাম এই দুটি উপরিপাতনের ফলে আমি মুছে ফেলেছি। আমরা দেখেছিলাম সেখানে পেয়েছিলাম x ইকুয়াল টু 4√2 cos, কত পেয়েছিলাম, cos ওমেগা টি, ওমেগার মান পেয়েছিলাম সম্ভবত পাই টি মাইনাস পাই/4 এরকম পেয়েছিলাম। তাহলে আমি দেখতে পেলাম এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গটা পাওয়া গেল, সেই লব্ধি তরঙ্গটা বা মিক্সের যে তরঙ্গ সেটা একটা কস ওয়েভ। দ্যাট মিন্স এটা কস ওয়েভটা হবে এখানে 4√2, তাহলে বিস্তারটা সামান্য একটু বেড়ে যাবে। এটা যদি আমার কত হয়, এটা যদি আমার 4 হয়, এখান থেকে 4√2 সামান্য একটু বেড়ে যাবে, অর্থাৎ √2 মানটা। তাহলে এখান থেকে সেটা মুভ করে লাইক দিস, একটু বেড়ে যাবে। এইভাবে হচ্ছে তার লব্ধি বিস্তার আমরা পাবো। যেহেতু √2 মান 1.414, তাহলে একটু গুণ করলে সামান্য একটু উপর উঠে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এই দুটো তরঙ্গের লব্ধি তরঙ্গ, লব্ধি সরণ। এইভাবে আমরা পর্যায়ক্রমে এইভাবে যত রকমের প্রবলেমগুলো আছে আমরা সেটা সলভ করে বের করতে পারবো। ওকে, এবার আমরা আসতেছি 2 নাম্বারটা। 2 নাম্বারে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, সহজ অঙ্কগুলো সহজই আছে, বুঝলে সহজ। সরল দোলন গতিতে থাকা একটি কণার গতির সমীকরণ আছে x ইকুয়াল টু 5 sin 4t মাইনাস π/6 সেন্টিমিটার। x হলো সরণ, সরণ 3 সেন্টিমিটার হলে ব্যাক কত? সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, বাট দূরত্ব কিন্তু হচ্ছে আমার স্কেলার রাশি, মনে রাখতে হবে। এখানে সরণের কথা বলা আছে। তাহলে আমরা এই প্রবলেমটা যদি একটু সলভ করি তাহলে দেখি কীভাবে করা যায়। সরল দোলন গতিতে থাকা একটি সরল গতির সমীকরণ x ইকুয়াল টু এত দেওয়া আছে। তাহলে আমরা যদি একটু লিখি যে গিভেন দ্যাট এখানে আছে আমার x ইকুয়াল টু হচ্ছে 5 sin 4t মাইনাস π/3, এককটা হচ্ছে আমার সেন্টিমিটার। x হলো এখানে সরণ, বলছে সরল দোলন গতিতে থাকা একটি কণার গতির সমীকরণ। সরণ 3 সেন্টিমিটার হলে ব্যাক চেয়েছে আমার কাছে, ব্যাক। তাহলে আমরা জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক থেকে ব্যাক হচ্ছে সরণের ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ dx/dt। অর্থাৎ সরণকে আমি প্রথমবার কী করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি, দ্যাট ইজ dx/dt উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ টাইমের সাপেক্ষে। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসাইব। আমরা যারা ক্যালকুলাস অলরেডি শুরু করে দিয়েছি ফার্স্ট পেপারে, গণিত ফার্স্ট পেপারে, তারা অবশ্যই এটার ক্যালকুলাসটার আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। ধ্রুবপদটা সামনে চলে আসবে, আমি একটু ভেঙেই করাই। দেন ddx অফ সাইন দেন 4t মাইনাস π/3। ওকে, দেন ddx অফ সাইন x হচ্ছে আমার সূত্র, হচ্ছে আমার এখানে cos x, অর্থাৎ cos 4t মাইনাস π/3। ওকে, দেন নিয়ম হলো যেটাকে x ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে dt অফ 4t মাইনাস π/3। ওকে, দেন আমি পাচ্ছি 5 cos 4t মাইনাস π/3। দেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ddx অফ এখানে 4কে করলে এটা সামনে চলে আসবে। দেন dt অফ t মাইনাস dt অফ π/3। ওকে, দেন আমি পাচ্ছি এখানে 5 cos 4t মাইনাস π/3, এখানে 4, এটাকে করলে 1, আর এটা তো হচ্ছে আমার 0। তাহলে আমি যদি এই সাইডটাকে এইভাবে লিখি তাহলে আমি পাচ্ছি এখানে और v সমান হলো এখানে 5 cos 4t মাইনাস π/3 ইন্টু এখানে আসতেছে 4। তাহলে 4 হলে কত পাবো? আর v ইকুয়াল টু 4 পাশে হচ্ছে 20 cos দেন 4t মাইনাস π/3 और v ইকুয়াল টু, এখানে একটা মজার ব্যাপার। এরপর আমি কি করব, এখানে একটা আইকিউ অ্যাপ্লাই করতে হবে। এরপরে কি করব, আমি তো ব্যাক পেয়েছি, এখন সরণ বলছে 3 সেন্টিমিটার, এখন আমি কোথায় সরণ বসাবো? তার মানে হলো এখন এই যে অঙ্কটা, যেই টার্মটা আছে, দ্যাট ইজ এটা হচ্ছে সাইন 4t মাইনাস কস 4t মাইনাস π/3, এটাকে এই অনুপাতে ভাগ করে ফেলবো। অর্থাৎ এই অনুপাতে ভাগ করলে আমি এক্সের অনুপাত এটাকে নিয়ে আসতে পারলে তো পেয়ে যাব। দ্যাট মিনস আমি এটাকে তাহলে লিখতে পারি √ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার
40 মাইনাস পাই বাই 3, এটাকে কিন্তু এরকম লেখা যায় cos 40 মাইনাস পাই বাই 3 কে লেখা যায় রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 40 মাইনাস পাই বাই 3। কীভাবে? কারণ আমরা জানি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস ইকুয়াল টু কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেভাবে লেখা যায়। দেন আমি তাহলে লিখতে পারবো 20 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে এখান থেকে সাইন এই মানটা যদি নেই অর্থাৎ সাইন 40 মাইনাস পাই বাই 3 কে লিখতে পারি x বাই 5 লিখতে পারবো আমি এটাকে, অর্থাৎ x বাই 5 দেন হচ্ছে আমার হোল স্কোয়ার অর বি ইকুয়াল টু 20 ইন্টু রুট 1 মাইনাস এক্সের একটা ভ্যালু তারা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে হলো 3 বাই 5 দেন হোল স্কোয়ার। তাহলে আমি যদি লিখি 20 ইন্টু একবার যদি করি 25 মাইনাস 9 ভাগ হচ্ছে আমার 25, তাহলে 20 ইন্টু এটা হচ্ছে 25-এর থেকে 9 গেলে থাকে 16, 16 বর্গমূল করলে 4, আর এখানে হচ্ছে 5, দেন হচ্ছে আমার কত হবে এটা? এটা হবে 4 4 4 16, সুতরাং ভি হবে 4 4 16। বি কেয়ারফুল, এখানে কিন্তু আমার এককটা আছে সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, সুতরাং এটার একক কিন্তু মিটার পার সেকেন্ড হবে না, এটার একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এইভাবে আমরা এই অঙ্কটা সলভ করব। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটা। সবাই হারিয়া বি কেয়ারফুল ইন দিস রিগার্ড দ্যাট while you doing this sum you will have to convert sin 40 cos 40 minus pi by 3 in terms of sin 40 minus pi, অর্থাৎ x টার্মস আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। এবার আমরা করব আমাদের 1 নম্বর যে প্রবলেম সেটা। আমি আশা করছি এই 2 নম্বর প্রবলেমটাও সবাই বুঝতে পেরেছে, এটা সহজই ছিল, আমার কঠিন কোনো প্রবলেমটা ছিল না। আমরা 1 নম্বর প্রবলেমটা এখন একটু সলভ করব। এক নম্বর প্রবলেমে কি বলা আছে, যে বলা আছে এখানে 100 রেডিয়ান পার সেকেন্ড ও 1000 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক কম্পাঙ্কের, আমরা জানি কৌণিক বেগের আরেকটা নাম হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কের দুটি সরল দোল গতির বিস্তার একই, বিস্তারের কথা বলা আছে, অর্থাৎ এদের সর্বোচ্চ ত্বরণের অনুপাত বের করো, সর্বোচ্চ ত্বরণের কথা বলা আছে। তাহলে আমরা যদি একটু দেখি দুটি কৌণিক কম্পাঙ্ক বলতে কিন্তু এখানে এফ না, এটা হচ্ছে ওমেগা, অর্থাৎ কৌণিক বেগ। আমরা প্রথমটাকে ওমেগা ধরলাম, সেটা হচ্ছে ওমেগা সমান হচ্ছে 100 রেডিয়ান পার সেকেন্ড, দেন ওমেগা 2 দ্যাট উইল বি হবে 1000 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, দিস ইজ কৌণিক কম্পাঙ্ক অথবা কৌণিক বেগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি পরিচয়টা, যে প্রথম কৌণিক বেগ লিখে একটা কমা দিব, দেন হচ্ছে আমার এখানে দ্বিতীয় কৌণিক বেগ লিখে একটা কমা দিব। এবার বলা আছে দুটি সরল দোল গতির বিস্তার একই, অর্থাৎ প্রথম তরঙ্গটা যেই অনুপাতে বিস্তার লাভ করছে, দোলছে, কম্পিত হচ্ছে, যতটুকু মানে ওয়াই অক্ষ বরাবর সে যতটুকু আপ ডাউন করছে, সেটা হচ্ছে এক্স পজিটিভ পার্টটা এবং এক্স নেগেটিভ পার্টটা যেটা বিস্তার, এই দুটা সেম। তাহলে আমি লিখতে পারি এখানে A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A, তারা সেম। এদের সর্বোচ্চ ত্বরণের অনুপাত, অর্থাৎ সর্বোচ্চ ত্বরণ, তাহলে প্রথম সর্বোচ্চ ত্বরণ দ্যাট ইজ এ লিখব, এ লিখার পর হচ্ছে আমি লিখব ম্যাক্স, এটাকে আমি এ ম্যাক্স এখানে এটা ধরলাম। দেন দ্বিতীয় সর্বোচ্চ ত্বরণ আমার বের করতে, এটা হচ্ছে এটা হলো A1 ম্যাক্স, এটা হচ্ছে A2 ম্যাক্স, আমি এই দুটা বের করব, এই দুটার অনুপাত বের করব, অর্থাৎ আমাকে বের করতে হবে A1 ম্যাক্স ইজ টু A2 ম্যাক্স ইকুয়াল টু হোয়াট, এই দুটো আমাকে বের করে এখান থেকে নিয়ে আসতে হবে যে এদের সর্বোচ্চ ত্বরণের অনুপাত। তো আমরা তো সূত্র জানি যে ত্বরণ বের করার জন্য সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। আমরা যারা এই পর্যাবৃত্ত গতির সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখি, আমরা জানি ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস আছে। বাট যখন আমি বলবো সর্বোচ্চ ত্বরণ, দ্যাট মিনস যখন আমি এ ম্যাক্স লিখবো, তখন আমার সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এক্সটাকে রিপ্রেজেন্ট করবো আমি এ দ্বারা, এক্সটা রিপ্লেস হবে এ দ্বারা, মানে বিস্তার দ্বারা। যদি শুধু মান কনসিডার করি, তাহলে আমি লিখতে পারবো ওমেগা স্কোয়ার এ।
অর্থাৎ আমার এখানে সূত্রটা হচ্ছে এ ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে প্রথম ক্ষেত্রে আমি পাবো দ্যাট ইজ A1 ম্যাক্স ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার এ, এটাকে দিলাম 1 নং সমীকরণ। দ্যাট ইজ A2 ম্যাক্স দ্যাট উইল বি হবে ওমেগা স্কোয়ার 2, এটা হলো 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণকে যদি আমি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি, দ্যাট ইজ A1 ম্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে A2 ম্যাক্স দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে ওমেগা 1 স্কোয়ার এ, দেন ওমেগা 2 স্কোয়ার এ, দেন এ ক্যান্সেল আউট, ওমেগা 1 এর মান আছে, এটা আছে আমার 100 রেডিয়ান স্কোয়ার, দেন নিচে আছে ওমেগা 2 মান আছে 1000 স্কোয়ার। যেহেতু দুটোর উপরে স্কোয়ার আছে আমি একবারে লিখতে পারি 100 ডিভাইডেড বাই 1000 দেন স্কোয়ার, 0 0 0 0 ক্যান্সেল, তাহলে 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে 100। তাহলে A1 ম্যাক্স ইজ টু হচ্ছে আমার A2 ম্যাক্স দ্যাট উইল বি 1:100। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দিস কোয়েশন। আমরা সবাই এবার এই প্রশ্নটা তুলে নিই। আমরা এই প্রশ্নটা সবাই এখন তুলে নিব। আশা করি সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছে। আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছে। এবার আমরা আমাদের সিলেক্টেড কয়েকটা প্রবলেম আমরা একটু দেখব। এগুলো আমাদের কাছে একটু জটিলই মনে হবে, আমরা সেই প্রবলেমগুলো একটু সলভ করার জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম। আমাদের এই আজকের যে সেশন, সে সেশনের জন্য এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম। আমরা একটু প্রশ্ন তুলি, যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ডের সংকলন হচ্ছে না তাহলে আমরা লিখেই রাখতাম। 4 নম্বরে বলা আছে সরল দোলন গতি সম্পন্ন সরল দোল গতি সম্পন্ন একটি কণা যখন সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দূরত্ব থাকে, তখন তার বেগ সেন্টিমিটার দূরত্বে থাকে, তখন তার বেগ যথাক্রমে 20 সেন্টিমিটার পার সেকেন্ড ও 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা বলা আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড ও 15 সেন্টিমিটার পার সেকেন্ড। কণাটির বিস্তার ও পর্যায়কাল কত? কণাটির বিস্তার ও পর্যায়কাল কত? এই প্রবলেমটা আমরা ইনশাল্লাহ এখানে সলভ করব। এটার অ্যান্সার হচ্ছে 10 মিটার ও 2.51 সেকেন্ড। ওকে, আমরা প্রশ্নটা একটু তুলে নিলাম, এবার আমরা সলভ করব। আমাদের একটু সময় লেগেছে অঙ্কটা তোলার জন্য, এই জন্য আমরা দুঃখিত। যেহেতু আমাদের হোয়াইট বোর্ডের জায়গার সংকলন হয়নি, এই জন্য আমরা প্রশ্নটা তুলে রাখতে পারিনি। বাট এখন আমরা প্রশ্নটা সলভ করার জন্য চেষ্টা করছি, এবং যাতে বোঝা যায় সেই জন্য আমাদের একটু মনোযোগী হতে হবে। সরল দোলগতি সম্পন্ন একটি কণা যখন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দূরত্বে থাকে, তখন তার বেগ যথাক্রমে 20 সেন্টিমিটার পার সেকেন্ড ও 15 সেন্টিমিটার পার সেকেন্ড। কণাটির বিস্তার ও পর্যায়কাল কত? দ্যাট মিনস আমাকে বের করতে বলেছে হচ্ছে এখানে বিস্তার এ, এটার মান বের করতে বলছে, আর পর্যায়কাল টি এর মান বের করতে বলছে। তাহলে সাম্যাবস্থা যদি আমরা একটু বুঝি, যেমন আমরা জানি সরল দোলকের গতি হচ্ছে একটা সরল দোলন গতি, যেটা সিম্পল হারমোনিক মোশন। যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমরা একটা সরল দোলক আংটার সাথে ঝুলিয়ে রেখেছি। এই অবস্থাটা হচ্ছে তার মধ্যাবস্থা বা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে বলছে সরল দোলক গতি সম্পন্ন একটি কণা যখন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দূরত্বে থাকে। ধরে নিলাম এখান থেকে আমার এক্স অক্ষ বরাবর হচ্ছে, এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার দূরে, এ হচ্ছে আমার 8 সেন্টিমিটার দূরে, লাইক দিস। তাহলে এটা কোথায় আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে আমি যদি ধরি এই তার অবস্থান,
এই সরি একটু বাঁকা হয়েছে, এই হলো তার অবস্থান। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর দূরত্ব 8 সেন্টিমিটার, এই দূরত্বটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার, এটা আমার 1 সেন্টিমিটার দূরত্ব। বুঝতে হবে এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর না। যদিও আমার তরঙ্গটা কি হয়, আমার তরঙ্গ যখন প্রডিউস হয় বা অ্যাক্সিলারেট করে তখন আমার তরঙ্গটা কিন্তু ভাইব্রেট করে ওয়াই অক্ষ বরাবর, লাইক দিস, ওয়াই অক্ষ বরাবর, কিন্তু আমার সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, আমার বিস্তারটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কম্পন, কিন্তু যাচ্ছে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। এই জন্য যখন আমি এক্স অক্ষ বরাবর সরণ নিব তখন লিখবো এক্স ইকুয়াল টু হোয়াট, আর আমার বিস্তার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই হচ্ছে আমার বিস্তারটা। আর এই যে সে একবার এখান থেকে এইভাবে যাচ্ছে এদিকে, এটা হচ্ছে তার, দিস ইজ দ্য, আমরা যদি লাল কালিতে দেখাই, মনে করি এটা তার সর্বোচ্চ অবস্থান, এখান থেকে সে সর্বোচ্চ অবস্থান গেল, আবার এখান থেকে তার সর্বোচ্চ অবস্থান গেলো। তাহলে এই অবস্থাটা হচ্ছে তার, এই যে লাইক দিস, এইটা হচ্ছে তার অবস্থানটা, এই হলো তার অবস্থান, এটা এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দূরত্বে থাকে তখন তার ব্যাগ যথাক্রমে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে যখন থাকে তখন তার ব্যাগ, আমি এটাকে যদি x1 লিখি, x1 6 সেন্টিমিটার, এটা হলো x2 হচ্ছে 8 সেন্টিমিটার। যখন 6 সেন্টিমিটার থাকে তখন তার ব্যাগ কত, তখন তার ব্যাগ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। যখন হলো 8 সেন্টিমিটার দূরত্বে থাকে তখন তার ব্যাগ কত, দ্যাট ইজ b2 হচ্ছে আমার এখানে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় ব্যাগ কম, এই অবস্থায় ব্যাগ বেশি। অর্থাৎ যখন বস্তুটা এখান থেকে মুভ করে এখানে আসে তাহলে প্রাথমিক অবস্থায় তার ব্যাগটা শূন্য, আস্তে আস্তে তার ব্যাগটা বাড়তে থাকে, তাহলে দ্রুত যত কমবে ব্যাগটা বাড়তে থাকবে, তাহলে একটা সময় সর্বাধিক ব্যাগ, এই অবস্থায় তার সর্বাধিক ব্যাগ হবে। আবার এখান থেকে ব্যাগটা সর্বাধিকের দিকে কমতে একটা নির্দিষ্ট পয়েন্টে যে কমতে থাকবে, এভাবেই কিন্তু তার ব্যাগ ওরিয়েন্টেশন হয় বা ভ্যারিয়েশনটা হয়। তো আমরা এইভাবে বুঝতে পারলাম যে তার আসলে অবস্থানটা কোথায় ছিল আর তার ব্যাগটা কিভাবে পরিবর্তিত হয়। বলা আছে সরল দোলন গতি সম্পন্ন একটি কণা যখন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার দূরে, দ্যাট মিনস আমি ধরে নিলাম এটা এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 6 সেন্টিমিটার, আর তখন ব্যাগ কত, যখন দূরত্ব 1 সেন্টিমিটার তখন আমার ব্যাগ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা সিরিজের সিস্টেমে তার মানটা আছে। যখন আমার দূরত্বটা x2 ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার তখন আমার ব্যাগ কত, দ্যাট ইজ v2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কণাটির বিস্তার কণাটির বিস্তার দ্যাট ইজ a ইকুয়াল টু হোয়াট, এবং কণাটির পর্যায়কাল দ্যাট ইজ t ইকুয়াল টু হোয়াট। আমরা এই অঙ্কটা প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব দেখি একটু। এখন আমরা যদি একটু দেখি, সবাই প্রথমে একটা সূত্র জানি, আমরা যারা এই অধ্যায়টা করেছি আমরা জানি ভি বের করার সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি, ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো আমার সূত্র। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি পাবো, আমরা একটু আস্তে আস্তেই করছি। প্রথম ক্ষেত্রে পাবো v1 সমান, এখানে যেহেতু কৌণিক ব্যাগের ব্যাপারে কোনো কিছু বলা নাই তাহলে এটা যা আছে আমি তাই রাখবো, এটা পরবর্তীতে আমরা দেখব কত পাচ্ছি, দ্যাট ইজ রুট ওভার অফ a1। এটা হচ্ছে আমার, এটা এর ব্যাপারে কিছু বলা আছে বিস্তার, এটাই তো বের করবো বিস্তার, অর্থাৎ এটা কত, দেন এক্সের জায়গায় আমি লিখবো x1 স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই, v1 এর মান হচ্ছে আমার 20, লিখে দিলাম 20, দেন ওমেগা রুট ওভার হাফ হচ্ছে আমার স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, x1 হচ্ছে আমার 6, দ্যাট ইজ 6 স্কোয়ার, এটাকে দিলাম 1 নং সমীকরণ। এটা হলো প্রথম ক্ষেত্রে পাই। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাবো, দ্বিতীয় ক্ষেত্রে পাই দ্যাট ইজ b2 ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ওকে, x2 স্কোয়ার। তাহলে আমরা এখন মান যদি বসাই, v2 মান আছে এখানে 15, তাহলে 15 ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ দেন এ স্কোয়ার মাইনাস x2 মান হচ্ছে আমার এখানে 8, দেন 8 স্কোয়ার, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমি যদি কি করি, আমি যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, আমি সংক্ষেপে লিখছি যেহেতু আমাদের হোয়াইট বোর্ডে জায়গা হচ্ছে না, 1/2 মানে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ যদি আমি ভাগ করি, দ্যাট ইজ 20 ডিভাইডেড বাই হচ্ছে আমার 15, দ্যাটস ইকুয়াল টু এখানে ওমেগা ইন্টু রুট ওভার অফ হচ্ছে এ